বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশের নানা বিষয়ে যেগুলো একার্থে জনগণের জন্যে বাংলাদেশের এগিয়ে যাবার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এগুলো বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করেছে, বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে, মানুষকে আহত করেছে, নানা ইস্যুকে নানা প্রতিষ্ঠানকেও বিতর্কিত করেছে। এর মধ্যে একে খন্দকারের বই আছে, এর মধ্যে লতিফ সিদ্দিকীর বক্তব্য আছে যিনি মন্ত্রিত্ব হারিয়েছেন, এর মধ্যে গোলাম আজমের মৃত্যু আছে, মৃত্যুটি স্বাভাবিক, এর মধ্যে শহীদ মিনারের প্রসঙ্গ এসছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে সফর করছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক একটা সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছেন, বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করবার চেষ্টা করছেন। যদিও এটি নিয়েও আবার দেশের দুই শীর্ষ নেত্রী নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন। এক নেত্রী বলছেন যে সরকার বিভিন্ন দেশে স্বীকৃতি আদায় করবার চেষ্টা করছে, কোনো দেশ স্বীকৃতি দিচ্ছে না। আর সরকারের দিক থেকে এবং প্রধানমন্ত্রী নিজে বলবার চেষ্টা করছেন যে বিভিন্ন দেশে তার এই যাওয়া, বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধান বা মন্ত্রীবর্গের বাংলাদেশে আগমনই প্রমাণ করে যে তারা বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে এবং 5ই জানুয়ারির নির্বাচনকে এক ধরনের স্বীকৃতি বা বৈধতা দিচ্ছে। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের অম্লমধুর সম্পর্ক, ট্রানজিট, এটি বহুল আলোচিত বিষয়, বিতর্কিত বিষয়, সেটি নিয়েও অনেক কথাবার্তা আছে এবং সম্প্রতি ভারতীয় হাই কমিশনার এটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শক্তিমান বিরোধী রাজনৈতিক দলের অনুপস্থিতি এটি মুখ্য আলোচনার বিষয়। বিএনপি ধীরে ধীরে নিষ্ক্রিয় হচ্ছে। দুটো প্রধান শক্তি একে অপরকে নিশ্চিহ্ন করতে চাইছেন। সংসদে যে বিরোধী দল আছে তারা আসলে বিরোধী দল না সরকারি দল, বা এই দলের যিনি প্রধান আছেন তিনি সকালে এক কথা বিকেলে এক কথা, কোনটি তার কথা শেষ কথা সেটি বোঝাবো দুরূহ। এরকম নানা বিষয় এখন কিন্তু রয়েছে। আর এইসব নানা বিষয় নিয়ে একটা নিরপেক্ষ পর্যবেক্ষণ, নিরপেক্ষ বিশ্লেষণ পাবার জন্য আজকে আমার অতিথি মিস্টার নুরে আলম সিদ্দিকী। সবাই তাকে চেনেন এক নামে, এক কণ্ঠে, অনল বসি বক্তা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সেই সময়কার তুখোড় ছাত্রনেতা, যে 4 ছাত্রনেতাকে 4 খলিফা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে অভিহিত করা হতো, তাদের অন্যতম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সবকটি সভায় যার সভাপতিত্ব করবার সৌভাগ্য হয়েছে এবং তিনি মানুষকে উদ্দীপ্ত যেমন করেছেন, বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধকে সামনে রেখে কাঁদিয়েছেন, সাহস জুগিয়েছেন, যুদ্ধে টেনে নিয়েছেন অনেক মায়ের সন্তানকে এবং স্বাধীনোত্তর বাংলাদেশে তিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং স্নেহভাজন হওয়া সত্ত্বেও 1975 সালের 25শে জানুয়ারি যখন 4র্থ সংশোধনী করা হয় তিনি তার প্রবল বিরোধিতা করেছেন। প্রায় 3 ঘন্টা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতার পরেও তিনি তার স্নেহ থেকে বঞ্চিত হননি, যদিও সেই রাজনীতিতে তিনি আর রাজনৈতিক জীবনটাকে সেই সময়টাতে, সেই রাজনৈতিক জীবনকে তিনি আর দীর্ঘায়িত করেননি। খানিকটা গণতান্ত্রিক রাজনীতি করবার চেষ্টা করেছেন, পরে রাজনীতি থেকে বেশ খানিকটা দূরেও সরে গেছেন, বলা যেতে পারে এক ধরনের স্বেচ্ছা নির্বাসনে গিয়েছেন। কিন্তু জীবনের আরেকটা প্রান্তে এসে তিনি অনুভব করতে শুরু করলেন যে যখন কথা বলার মানুষের খুব অভাব, বিবেকবান মানুষের অভাব খুব সমাজে, আমাদের রাষ্ট্রে, এবং যখন কথা বলা খুব জরুরি, তখন তিনি বেশ প্রবলভাবে কথাবার্তা বলা, খোলামেলাভাবে কথাবার্তা বলা শুরু করলেন এবং নির্মোহভাবে সেটি শুরু করলেন, লেখালেখিও শুরু করলেন প্রবলভাবে। দর্শক, আমার অতিথি মিস্টার নুরে আলম সিদ্দিকী, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। শুরুটা যে প্রসঙ্গ নিয়ে করতে চাই যে মুক্তিযুদ্ধের, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রামের সঙ্গে আপনার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এবং আপনি জানেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যে যার মতো করে রচনা করবার চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে নানাভাবে রাজাকার হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছে। আবার মুক্তিযুদ্ধে যাদের এই পাল্টাপাল্টিতে যাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না, তাদেরকেও ছোট করবার একটা প্রক্রিয়া রয়েছে। অতি সম্প্রতি 2টো বই আলোচনার মধ্যে এসছে। একটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যার বই, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের বই।
এবং এমন একটা শঙ্কা অনেকের মধ্যে কাজ করে যে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথাবার্তা, এত চেতনার কথাবার্তা বলা, এগুলো আসলে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধকে একটা বিভ্রান্তির দিকে এবং মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে এই চর্চাটা যে শেষ পর্যন্ত সেই অহংকারের জায়গাটা হয়তো খর্বিত হয়ে যেতে পারে। সো একজন মুক্তি সংগ্রামী হিসেবে আপনি এই পুরো বিষয়টিকে কিভাবে দেখেন? আপনাকে অশেষ ধন্যবাদ। এই প্রসঙ্গ মুক্তিযুদ্ধের কথাটিকে আপনি আপনার হৃদয়ের সমস্ত সহমর্মিতা এবং সমবেদনার আঙ্গিকে প্রতিভাত করেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ এবং মুক্তিযুদ্ধ সাহিত্য শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত করতে এক একটা সোপানের মধ্য দিয়ে যাদের আত্মত্যাগ বাঙালি জাতিকে সূর্যস্নাত স্বাধীনতার সূর্য উপহার দিয়েছে, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনি যে একে খন্দকার সাহেবের কথা বলবেন, উনি সম্প্রতি একটি বই লিখেছেন। সেই বইতে পূর্ণ তথ্য বিশ্লেষণ করার জন্য আমি এখানে কোনো বিতর্ক সৃষ্টি করব না। একটি জায়গায় উনি বলেছেন যে আমি বলেছি কোন সুড়ঙ্গ পথের সন্ধান খোঁজার জন্য আমি এর উপরে আমার প্রতিক্রিয়া লিখেছি। দেখেন, প্রথম কথা হচ্ছে কি, ওই সভাটির শুধুমাত্র আমি শ্রোতা বা দর্শক ছিলাম না। 7ই মার্চের সভায় আমাদের চারজন, জনাব শাহজাহান সিরাজ, জনাব আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস বাকন এবং আমি, সম্ভবত তোহাই সাহেব ছিলেন, গোটা সভাটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা খণ্ড খণ্ড বক্তৃতার মধ্যে সমস্ত মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছি, উদ্বেলিত করার চেষ্টা করেছি, উচ্ছ্বসিত করার চেষ্টা করেছি, মরুভূমি নিষ্কল সূর্যোদয়ের মতো প্রতিভাত করার চেষ্টা করেছি। আমি সেই সভার জীবন্ত সাক্ষী। ওই দিন জয় পাকিস্তান উনি বলবে এটি এই স্বাধীনতা 43 বছরের মধ্যে আপনি নিশ্চয়ই একজন জ্ঞান ও প্রদীপ্ত উপস্থাপক হিসেবে স্বীকার করবেন, এটি আসত, কোনোভাবে না কোনোভাবে আসত। বিএনপি তার বিরোধিতা করেছেন, 5 বছর রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, খালেদা জিয়া প্রায় 7-8 বছর ছিলেন, কোথাও এই কথাটি উত্থাপিত হয় নাই। এটা ওনার কল্পিত অথবা কোনো মহলকে তুষ্ট করার প্রয়াস। তা আমার এখানে আরেকটি কথা উল্লেখ করা দরকার। ইদানিং কালে দেখতেছি জেনারেল শফিউল্লাহ তাকে মুক্তিযোদ্ধা হিসাবেই অস্বীকার করছেন। এই এবং এমএইচ খান, ব্রিগেডিয়ার খলিল, তখনকার পুলিশের প্রধান, এদের সবার প্রতি আমার একটা কঠোর এবং অত্যন্ত প্রত্যয় দৃঢ় প্রতিবাদ রয়েছে। ইনক্লুডিং জেনারেল শফিউল্লাহ। জেনারেল শফিউল্লাহ তো বটেই, কারণ উনি চিফ অফ স্টাফ ছিলেন। উনি ওনার দেহরক্ষীদের দিয়েও যদি 32 নম্বরের দিকে আসার চেষ্টা করতেন, বঙ্গবন্ধু তাকে ফোন করেছেন, উনি আসেন নাই। উনি জেনারেল চিফ অফ স্টাফ হিসাবে বেতার বাংলাদেশে এসে মুস্তাক সরকারের প্রতি তার প্রতিটি ঘোষণা করেছেন, তার সমর্থন ঘোষণা করেছেন। একে খন্দকার সাহেব এই জয় পাকিস্তান বাবাটুকু যদি আমি তর্কের খাতিরে বাদও দিয়ে দিই, উনি যদি কোনোদিন ক্ষমাও চান, উনি যদি জাতির কাছে এর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করেন, তবু আমার প্রশ্ন থেকে যাবে যে যিনি খন্দকার মুস্তাক খনির সরকারের প্রতি আনুগত্য দেখাবেন, সমর্থন দিবেন, বেতারে এসে তাদের সহমর্মিতা প্রকাশ করবেন, তাকে কোন উদ্দেশ্যে, কোন কারণে আজ 2008 থেকে 14 পর্যন্ত পরিকল্পনা মন্ত্রী রাখবেন? শেখ হাসিনা। শফিউল্লাহ সাহেব তার তো জাতির কাছে ক্ষমা চেয়ে
বারবার তাকেও তো তিনি মনোনয়ন দিয়েছিলেন। এই প্রসঙ্গে এসে যায় এসটি বাম সাহেব, তিনি তো খন্দকার মুস্তাক আহমদ সাহেবের শপথ বাক্য পাঠ করিয়েছেন। ওই শপথ বাক্য পাঠ করে দেয়, শপথ বাক্য অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। তিনি তো এখনো খুবই শক্তিধর উপদেষ্টা। এই ব্যত্যয়, এই বিচ্যুতি, এই প্রশ্রয়, এগুলো মানুষের মনে নানা রকমের শুধু প্রশ্ন সৃষ্টি করছে না, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরির আন্তরিকতা। 25শে আগস্টের জন্য তিনি থাকলে হয়তো তিনিও নিহত হতেন, এতে কোনো সন্দেহ নাই। 15ই আগস্ট তিনিও নিহত হতেন, শেখ রেহানাও নিহত হতেন। কিন্তু তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য যারা খুনি মুস্তাকের সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন, উনি হয়তো একটু ইনক্লুসিভ পলিটিক্স করতে চাইছেন। না, উনি তো তাদের কাউকে, রাজনৈতিক কোন সত্তাকে তো উনি মন্ত্রিসভায় নেন নাই। কিন্তু একে খন্দকারকে দিবেন কেন? আপনি শুনে আরো আশ্চর্যান্বিত হবেন যে ওনাকে একবার উনি রাষ্ট্রপতি বানাতে চেয়েছিলেন, একে খন্দকারকে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার জানা মতে, আমি 8 নম্বর থিয়েটার রোডে জনাব উসমানী সাহেবের পাশের একটি ক্ষুদ্র কক্ষে বসতাম, আমার জানা মতে একে খন্দকার উপসেনাধ্যক্ষ নন। কর্নেল রব সিলেটের, তিনি ছিলেন উপসেনাধ্যক্ষ। অদ্ভুত পরিসাবিত মনের, অদ্ভুত নিরঙ্কার, অদ্ভুত সব, অদ্ভুত সাহসী। আমি সিলেটের প্রধান 3 জন ব্যক্তির সঙ্গে স্পর্শে আসার সৌভাগ্য হয়েছে। একজন জনাব উসমানী, তিনি অস্বাভাবিক রকমের সৎ। আর একজন কর্নেল রব, আর একটা জনাব মাসুদ, হাসান মাসুদ। এই 3 জন লোকের সততা আমাকে বিমুগ্ধ করে, আমাকে বিমোহিত করে। আমি তাদের প্রতি আমার সম্মান প্রদর্শন করি। এর পাশাপাশি আরেকটি, যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, মানবতা বিরোধী অপরাধে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার যে অপরাধ, সেই অপরাধের জন্য দণ্ডিত জামায়াত নেতা, জামাতের আদর্শিক প্রধান পুরুষ গোলাম আজম সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। এবং আপনি লক্ষ্য করেছেন যে যেটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে, যে তার মৃত্যুর পরে তার জানাজায় প্রচুর লোক সমাগম হয়েছে, যখন জামাত একটা বৈরী পরিবেশের মধ্যে তার রাজনৈতিক ক্রিয়াকলাপ চালাচ্ছে। আবার তার মরদেহের উপরে এখানে জুতা ছুঁড়ে ফেলা হয়েছে, সেরকম একটি ঘটনাও আছে। অন্যদিকে পাকিস্তানে আবার পাকিস্তানের জামায়াত ইসলামী, পাকিস্তানের নেতৃবৃন্দ, সেখানে বেশ কয়েকটি গায়েবানা জানা হয়েছে, তারা কিছু বাজে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে, এবং গোলাম আজমের এক ধরনের মুক্তি হয়েছে বলে তারা বলছেন। এবং এই জন্যে আবার এর একটি প্রতিক্রিয়া, এবং খুবই স্বাভাবিক এবং সঙ্গত প্রতিক্রিয়া বাংলাদেশ থেকেও আছে। আপনি এই পুরো ব্যাপারটিকে আপনার চোখে কিরকম? এটি অত্যন্ত স্পর্শকাতর একটি রাজনৈতিক বিষয়। জনাব জিউর, আপনার অবগতির জন্য জানাচ্ছি, যে প্রতিকূল অবস্থার মধ্যে জানাজা হয়েছে, সেই জানাজার বিশাল উপস্থিতি আমার মনে, আমারও 52 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, যে কয়টি জামাতের সমর্থক, তারা সকলেই জামাতের প্রত্যয়ী এক একজন কর্মী। কাফনের কাফন মাথায় বেঁধে তারা যে কোনো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করতে পারেন। অন্তত ওই দিনের জানাজায় এই সত্যটিকেই প্রতিভাত করেছে যে তারা গোলাম আজমকে যেহেতু তাদের রাজনৈতিক দর্শনের মুখপাত্র মনে করেন, ঢাকা শহরে এবং আশেপাশে যারা ছিল তারা মৃত্যুর কোনো তোয়াক্কা করেন নাই, জীবনের কোনো মৃত্যুকে ভয় করেন নাই, জীবনের তোয়াক্কা করেন নাই, মরণকে আলিঙ্গন করার জন্য। সরকারও বোধহয় খানিকটা সাধুবাদ পাবার যোগ্য যে তারা কোনো ডিস্টার্ব করতে যাননি। এখানে আমার হৃদয়ের কোনো কৃপণতার জন্য নয়, সরকারের প্রতি আমার কোনো বিরূপ বৈরিতার জন্য নয়, বাস্তবকে স্বীকার করার জন্যই, যে সেটা হচ্ছে সরকারের এই বিএনপি আর জামাতের মধ্যে একটা দ্বৈত খেলার একটা প্রবণতা বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।
এটি তারও একটা অংশ হতে পারে। আমি 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 এটাকে একদম উড়িয়ে দিতে পারি না। সম্প্রতি কালে আপনি দেখেছেন গত 26শে অক্টোবর একটা হরতাল দেখা হলো একটা ইস্যুকে কেন্দ্র করে, আব্দুল লতিফ সিদ্দিকীর ইস্যুকে কেন্দ্র করে। জি, সেখানে এই নিয়ে ঢাকা শহরের রাজনৈতিক অঙ্গনে যে কোনো জায়গায় আপনি কান পেতে শুনবেন একটা অসম্ভব অসাধারণ অনভিপ্রেত কিন্তু পরিসাবিত মন্তব্য এসছে। কেউ কেউ বলছেন এই হরতালটি সরকারই ডাকিয়েছিলেন, কারণ এর যে প্রধান হেফাজতের ইসলাম ইনি কখনো ওই আপনি ছাত্র চত্বরের জমায়েতের কথা মনে আছে, সেখানে কিন্তু উনি উপস্থিত হন নাই। জনগণের মনে ক্রমশই ধারণা জন্মাচ্ছে উনি আসলে কারগো, উনি ইসলামকে পছন্দ করেন, এটা কোনো সন্দেহ নাই। উনি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু উনি ওই দিনের শাপলা চত্বরের সভায় না আসার পর থেকে এই হরতালের ব্যর্থতায় কেউ কেউ বলতেছেন যে এখানে সরকারের একটা অতি দূরদর্শী কলা কৌশল ছিল। এক, যে সরকার প্রচন্ড দম্ভে সারা বিশ্বকে জানান দিতে চান যে তার বিরুদ্ধে হরতাল দেবে বাংলার মাটিতে, এটা সফল হবে না। আরেকটা কথা হতে পারে যে তিনি সুকৌশলে এই হরতালটিকে ব্যর্থ করে ভবিষ্যতে যারা হরতাল করতে চান তাদেরকে বুঝাই দেবেন বাংলাদেশের মানুষ হরতালকে প্রত্যাখ্যান করেছে। হরতাল সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ নিজের হৃদয়ে নিভৃত কদ্দর হতে জাগ্রত দেবতার অনুপ্রেরণায় হরতাল পছন্দ করে না। এটা দেশের অর্থনীতিকে বিধ্বস্ত করে, প্রশাসনকে বিধ্বস্ত করে, যারা সত্যিকার অর্থে শিল্প কারখানা প্রতিষ্ঠান চালায়, ব্যবসা বাণিজ্য, তাদেরকে ব্যাহত করে এবং দেশের অর্থনীতিকে একটা চরম দুর্বিষহ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। শান্তি শৃঙ্খলা, বোমাবাজি, সন্ত্রাস রাজনৈতিক পরিভাষা নয়, এটা আজকে সবার বুঝতে হবে। কিন্তু দুঃখের কথা কি জানেন, এই আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তারা একইভাবে হরতাল করেছে। বিএনপি যেভাবে করেছে, জেএনপি যেভাবে করতে চেষ্টা করে, একইভাবে করেছে। এখানে আমি প্রথমে এই বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এটা কোনো কটাক্ষ নয়, এটা কোনো তীর্যক অভিমত নয়, এটা আমার বাস্তবতার নিরিখে, আমার অভিজ্ঞতার আলোকে, আমার চেতনার সূর্যস্নাত বিশ্বাসের আঙ্গিকে আমি নিশ্চিতভাবে বলতে চাই যে আজকে রাজনীতিতে এমন সন্দেহ, এমন আতঙ্ক, পরস্পরের প্রতি এমন অবিশ্বাস এবং অশ্রদ্ধা জন্মেছে যে খালেদা জিয়া নিজেও জানেন না বা নির্ভর করতে পারেন না যে তার পেছনে কে কে রয়েছে। কেউ কাউকে বিশ্বাস করে না, কারণ এ কথাটি তো সত্য যে ক্যান্টনমেন্টের গর্ভে সামরিক জান্তার ঔরসে ক্ষমতাসীন দল হিসাবে যে দলটির আবির্ভাব, তারা সুবিধা ভোগ করার জন্য এই রাজনীতিতে থাকেন। তাদের প্রাপ্তি প্রত্যাশা অনেক বেশি। যখন এই প্রাপ্তি এবং প্রত্যাশা বিঘ্নিত হতে দেখবেন তখন তারা তার পাশে থাকবেন না। এখান থেকে শেখ হাসিনারও শিক্ষা নেওয়া উচিত। যারা আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন তার শাসনামলে, তারাও তার পাশে থাকবেন না। যাই হোক, আমি একটি উদাত্ত আহ্বান জানাতে চাই জাতির পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে আমার সম্পৃক্ততার জন্য, যে আপনি পরীক্ষা করুন, আপনার শক্তি পরীক্ষা করুন। কাকে বলছেন আপনি? কার উদ্দেশ্যে? খালেদা জিয়াকে। অধিকার কোনোদিন ভিক্ষা করে আদায় করা যায় না জিল্লুর। অধিকার কারো কাছে হাত পেতে পাওয়া যায় না, এটাকে আদায় করে নিতে হয়, এটাকে অর্জন করে নিতে হয়। এক একটি আন্দোলনের সোপানোত্তরণের মধ্য দিয়ে জনতাকে তার মধ্যে সম্পৃক্ত করে এক একটি পদক্ষেপের, রাজনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে এটাকে অর্জন করে নিতে হয়। আমরা তাই করেছি।
বাঙালি জাতীয় চেতনার উন্মেষ, তার বিকাশ, তার ব্যাপ্তি, তার সফলতা আনার জন্য একদিনে এটা আসে না। এটাকে আমরা আদায় করে নিয়েছি। আমার যৌবনটাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে চলে গেছে। তা আমি ওনার শক্তি পরীক্ষার জন্য ওনাকে বলি যে সন্ত্রাস করেন না, হরতাল করেন না, আর অনুকম্পা ভিক্ষারও চেষ্টা করেন না। হরতাল তো ওনারা করছেন না, করছেন সমঝোতা দিতেই হবে, সমঝোতা না দিলে অস্থিরতা বেড়ে যাবে। আপনি কথা দিয়েছিলেন শাসনতান্ত্রিক এই বাধ্যবাধকতাটা, আর ওনারাও কিন্তু নদী পার হয়েই আর পাটটিকে চিনেন না, নৌকার মাঝিকে আর চিনছেন না। ওনারা কিন্তু এসব কথা বলেছিলেন, সত্য কথা। তা আপনি স্বেচ্ছা কারাবরণের একটা কর্মসূচি দেন না, আইন অমান্য নয়, স্বেচ্ছা কারাবরণের জন্য একটি আপনি কর্মসূচি দেন। পাশ্চাত্য শক্তির যে অংশটি কিছুটা সহানুভূতি দেখিয়েছিল, তারা পরবর্তীকালে শক্তিধর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের কাছে মোটামুটি তাদের উপরে নির্ভরশীল হয়ে গেলেন। কারণ 29শে ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসির ব্যর্থতা তাদেরকে স্তম্ভিত করেছে। আমেরিকান ডিপ্লোমেটদের অনেক প্রথিতযশা ব্যক্তিত্বের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তারা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন যে অন্তঃসার শূন্য, কর্মী বিচ্যুত একটি রাজনৈতিক দল আরে উনাকে বেরোতে দেয় না, এটা ঠিক, ঘিরে রাখছে। কিন্তু ঢাকা শহরের অবি গবি রাস্তাঘাট থেকে তো একটা মিছিল বেরোলো না। সেটি তো ওই যে নীলফামারীর জনসভায় বেগম জিয়া স্বীকার করে নিয়েছেন পাবলিকলি যে সারা দেশ উত্তপ্ত ছিল কিন্তু ঢাকা ব্যর্থ হয়েছে, মানে ঢাকা বিএনপি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের কোথাও সেদিন কিছু হয় নাই। এই যে আপনি দেখেন পার্থক্যটা, দেখেন পার্থক্যটা হলো গোলাম আজমের জানাজা, এটা কি অনুকূল পরিবেশে হতে পারে, কিন্তু এটা তো জনতার কাছে, সাধারণ মানুষের কাছে, সাংবাদিকদের কাছে, বিশ্বের কাছে প্রমাণিত হলো যে কি বিশাল সংগঠনের উত্তরাধিকার জামাত। যাই হোক, উনি স্বেচ্ছা কারাবরণে পরামর্শ দিলেন ওনারা যখন সিদ্ধান্তহীনতায় আছেন। মহাত্মা গান্ধী যেমন খাদি আন্দোলন করেছেন, লবণ আন্দোলন করেছেন, অসহযোগ আন্দোলন করেছেন, উনি তো কখনো সন্ত্রাস করেন নাই। জি, চৌরিচারার ঘটনায় পুলিশের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে যখন বিদ্রোহী জনতা পুলিশকে হত্যা করল, তিনি তখন সারা ভারত থেকে অসহযোগ আন্দোলন উঠিয়ে নিয়েছিলেন। তা আপনি এই বাস পোড়ায়, মানুষ মেরে, মানুষকে অগ্নিদগ্ধ করে, দেশের অর্থনীতিকে বিকলঙ্গ করে কারে খুশি করতে চাচ্ছেন? ওনার আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই অন্য প্রসঙ্গে যাওয়ার আগে। উনি সম্প্রতি একটা বক্তৃতায় বলবেন যে বাংলাদেশ শুধু মুখেই বাংলাদেশ, কাগজে কলমে বাংলাদেশ, কিন্তু অন্তর্নিহিত সত্তায় নয়। তার মানে তিনি বোঝাতে চাইবেন যে বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারত আশ্রিত, একদম সুদা সপ্তাহ বাংলায় বলবে। এটা আছে। বাংলাদেশের এক ধরনের বিকৃত মানসিকতার বুদ্ধিজীবী আছেন যারা ইতিমধ্যেই তারা বিবেক বর্জিত, বিবেকের বারবনিতা, তারা স্বার্থন্বেষী, স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, তারা স্বাধীনতা যুদ্ধ দেখেনও নাই, সমর্থনও করেন নাই, কেউ কেউ বিরোধিতা করেছেন। তারা বাংলাদেশকে সিকিম ভুটান দেখতে তাদের বুকে ব্যথা লাগে না। আছে এ ধরনের লোক আওয়ামী লীগে আছে। কিন্তু আপনি বেগম খালেদা জিয়া 2 বার প্রধানমন্ত্রী, 2 টার্ম, 5 বছরের ফার্স্ট লেডি সুষমা স্বরাজ আর মমতা ব্যানার্জি, মনমোহন সিং যখন সাংবাদিক সম্মেলন করে আসবেন যে আমি একটা সুরাহা করার জন্য যাচ্ছি, তিস্তা ব্যারেজ, সীমান্ত বিরোধ এবং ফারাক্কা চুক্তির আমি একটা সুবন্দোবস্ত করে আসব। আপনার নিশ্চয়ই মনে আছে এই সুষমা স্বরাজের বিরোধিতার কারণে, মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে এই সরল একদম ইন্ট্রোভ্যাক্ট মনমোহন সিং
মানে ব্যর্থ হয়ে, নিদারুণ ব্যর্থ হয়ে, ব্যর্থতার দায়ভার এই বৃদ্ধ নিজের স্কন্ধে নিয়ে ফিরে গেলেন। সেই সুষমা স্বরাজ যখন বাংলাদেশ পরিভ্রমণে আসবেন, আপনি এই তখনকার সেরাটন, এখনকার রূপসী বাংলা, ভবিষ্যতের ইন্টারকন্টিনেন্টালে 3 ঘন্টা তীর্থের চাতকের মতো বসে থাকবেন সুষমা স্বরাজের কৃপা ভিক্ষার জন্য। আপনাদের মনে রাখা উচিত, 2 দলের সভানেত্রী, ভারতের সঙ্গে বাংলাদেশের তফাৎ হলো ভারতের সরকার বদলায় কিন্তু তাদের নীতি বদলায় না। জাতীয় স্বার্থের প্রশ্নে তারা অভিন্ন এবং এক। তা জানা উচিত যে যে কোনো অবস্থাতে জাতীয় সমস্যাতে গোটা ভারতের, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এক হয়ে যায়, এককাট্টা হয়ে যায়। এই মোদি এখন পর্যন্ত যেটা দেখাচ্ছেন, যে সহিষ্ণুতা দেখাচ্ছেন, আমি যাকে ঘৃণা করতাম, ঘৃণা করি, ঘৃণা করব, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার ওই বিভীষিকা আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু তার কাছে উনি কৃপা ভিক্ষা করতে গেলেন কেন? ওনার যেখানে যে অবস্থাতেই যার সঙ্গে উনি দেখা করছেন, তিনি বাংলাদেশের গীত গাচ্ছেন। এখানে আমি আবার সরকার প্রসঙ্গে ফেরত আসি, যে সরকারের যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আছেন, সরকারের যারা কর্মকর্তা আছেন, বাংলাদেশের যে জঙ্গি তৎপরতা, এটা একটা নিয়মিত ব্যাপার হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস সাংবাদিক দেখে সম্মেলন করে সরকারের একটা মুখপাত্র, তিনি একটি রাজনৈতিক নেতার মতো প্রত্যেক দিনই কিছু না কিছু একার্থে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক বিশ্বের কাছে। আমার কথা হচ্ছে, যদি হুজ্জি থাকে, যদি সন্ত্রাসী থাকে, আমি সন্ত্রাসের বিরুদ্ধে মুসলমান হিসেবে, জঙ্গির বিরুদ্ধে মুসলমান হিসেবে আমি তাদের ঘৃণা করি, আমি জঙ্গিবাদের বিরোধিতা করি, আমি জঙ্গিবাদের সমস্ত বিশ্বজোড়া জঙ্গিবাদকে আমি মনে করি তারা ইসলামের পরিপন্থী। কিন্তু আমি একজন মুসলমান, আমি বিধর্মী নই। আমি চাই যে ইসলামের যেখানে 87% মানুষ মুসলমান এবং ধর্মনিরপেক্ষ, ধর্মহীন নয়, মুরতাদ নয়, সেই দেশের ভাবমূর্তি বিদেশে এইভাবে তুলে ধরার কারণটা কি? তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদের সহানুভূতি পাওয়া। মোদি মুখপাত্র বললেন যে মোদি শেখ হাসিনার নিরাপত্তা দেবেন, নিরাপত্তা দেওয়ার মালিকা কাল্লা, আর বাংলাদেশের 16 কোটি মানুষ তার নিরাপত্তা দেবে। তিনি যদি থাকে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, কিন্তু ফলাও করে প্রত্যেক দিন একটা প্রেস কনফারেন্স করতে হবে মুখপাত্রের। এটা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরপেক্ষতা, বাংলাদেশের মানুষের সহনশীলতা, পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো এত সহনশীল রাজনৈতিক পরিবেশ নাই। ভারত আপনি জানেন সাম্প্রদায়িক দেশ, কিন্তু 1947 সাল থেকে এখন পর্যন্ত কমসে কম 100-র উপরে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু বাংলাদেশে সেটি হয়নি। আমি আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই, যে আপনি আবার সেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, আমাদের ঐতিহ্য অহংকারের প্রশ্ন, এখানকার যে ভাষা আন্দোলন, শিক্ষার আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সব মিলিয়ে স্মরণ করবার মতো, শ্রদ্ধা জানাবার মতো শহীদদের জন্য স্মৃতিসৌধ, শহীদ মিনার, না অনেক কিছু আছে, এবং সেগুলো আমাদের খুবই শ্রদ্ধার জায়গা। এবং এই জায়গাতে বিশেষ করে ঢাকা শহীদ মিনারকে ঘিরে কিছু আলোচনা হয়েছে, যে অধ্যাপক ইয়াস করিম যখন মারা গেলেন তার মরদেহ সেখানে নেওয়া যাবে না, আবার কেউ নিতে চাইলেন, আবার তারপরে দেখা গেল যারা নিতে চাইলেন তাদের বেশ কয়েকজনকে, প্রায় 9 জনকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাদের মধ্যে 3 জন সাংবাদিকও রয়েছেন, সম্পাদকও রয়েছেন। যদিও এর মধ্যে তাদের মধ্যে একজন সম্পাদক নুরুল কবির ইতিমধ্যে শহীদ মিনারে গিয়ে একটি অনুষ্ঠানে ভাষা সৈনিক আব্দুল মতিনের স্মরণ সভায় বক্তৃতাও করেছেন। কিন্তু এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি শহীদ মিনার, ওইখানে আমার মাকে মা বাবার অধিকার, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অধিকার,
ওইখানেই বাঙালি জাতীয় চেতনার উন্মেষ। ওটা হচ্ছে সমস্ত অন্যায়, সমস্ত অবিচার, সমস্ত অপকীর্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুর্বিচারের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে ওখান থেকে শপথ উচ্চারিত হয়েছে। বরকত, সওয়াব, ওয়াজিবা, রক্ত ভেজা ওই জায়গাটি শপথের বেদিমূল। কারো এজবাবি সম্পত্তি নয়, কারো দখলদারি সম্পত্তি নয়, কেউ ওটার হেড মোতাবি নয়। আমি গত পরশুদিনের আমার একটা ব্যাখ্যায় আমি এটা উল্লেখ করেছি যে এই দখলদারিত্বের রাজনীতি ছেড়ে দেন। ওটা আমিও, যেগুলো আপনি জানেন, স্বাধীনতা যুদ্ধের পূর্বে 6 দফা দেওয়ার পরে, ওই 6 দফা দেওয়ার আগে সৈয়দ মুজাহিদ বাকি এবং আব্দুর রাজ্জাক ওখানে বাংলা ভাষা প্রচলন সপ্তাহ করে এক রাতের মধ্যে সমস্ত গাড়ির নাম্বার প্লেট এবং সমস্ত দোকানের সাইনবোর্ড বাংলায় হয়ে গেল। তার মানে ওটার শক্তি কতখানি বেশি। আমি বারবার শহীদ মিনারে গেছি, এক হাত বা হাত বুকে রেখে, ডান হাত সামনে রেখে, উদাত্ত কণ্ঠে, উদ্বেলিত চিত্তে, প্রত্যয় হৃদয়ে আমি শপথ পাঠ করিয়েছি। সে শপথ ছিল বাঙালির চেতনার, সে শপথ ছিল শোষণের বিরুদ্ধে বাঙালির প্রত্যয় এবং প্রতিটি তৈরি করার, সে শপথ ছিল পশ্চিম পাকিস্তানের এই নৃশংস শোষণ, বাংলাদেশকে শোষণের চরম ক্ষেত্র বানানোর বিরুদ্ধে প্রতিরোধ করে তোমার জন্য মানুষের শক্তি সঞ্চয়ের মানসিকতা, প্রত্যয় তৈরি করার একটা অভিব্যক্তি। সেই জায়গাটিকে আজকে দখলদারের রাজনীতিতে নিয়ে যাবে, এটা কোনো বিবেকবান মানুষ এটা স্বীকার করতে পারে না। পিয়াস করিম হোক, নুরুল কবির হোক, তারপরে আমাদের মতেয়ার হোক, যেই হোক, এটি সকল রাজনীতির গ্রাস। আপনি একটি আগেই প্রধান দুটো দলের রাজনৈতিক প্রবণতার কথা, চরিত্রের কথা উচ্চারণ করছেন, আলোচনা করছিলেন। তো এই যে দেশটাকে পুরো একটা বিভাজনের রাজনীতি এবং যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে, তৈরি হচ্ছে, এবং সব মিলিয়ে যেটি কনফ্রন্টেশনাল একটা বিবাদের রাজনীতি, এটি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এবং সেখানে আপনি বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে এর কোনো সমাধান দেখেন কি না? না, বিশেষ করে 15th অ্যামেন্ডমেন্টের পরে বা এখন যে ইমপিচমেন্ট, আপনাকে বলি, বাংলাদেশের 16th অ্যামেন্ডমেন্টের পরে আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আজকে শাক, সবজি, ফল, মূল, মাছে ফরমালিন যত না নষ্ট করছে, তার চাইতে সহস্র সহস্র কোটি গুণ নষ্ট করেছে রাজনৈতিক ফরমালিন। ভুল করে শেখ হাসিনা বলেছিলেন যে আমি ফরমালিন দিয়ে, উনি বলতে পারতেন আমি লাইফ সাপোর্ট দিয়ে ওটাকে বাঁচায় রাখছি, উনি বলবেন ফরমালিন দিয়ে বাঁচায়। এবারে ফরমালিন মরা জিনিস না পচে যাতে, সেই জন্য। তো যাই হোক, সংঘাতটা এমন পর্যায়ে যাচ্ছে, যদি এটার কোনো বিকল্প রাস্তা তৈরি না হয়, এটার যদি কোনো সামাজিক সমাধান না হয়, তাহলে যে সামাজিক বিপর্যয় হবে, একজন আর একজনকে পাসপোর্ট রেডি রাখতে বলছেন। আপনি দেখেন উপজাতীয় ধারায় দেশটিকে কিভাবে বিভক্ত করা হয়েছে। এই যে বঙ্গবন্ধু কোর্ট, এই বঙ্গবন্ধু কোর্টটি বিএনপির একটা নেতা কর্মীর সাহস নাই ভুল করে বাড়িতেও ওটা পড়ে, যদি এই ক্যামেরা দিয়ে ওটা ছবি ক্যামেরার সামনে দেওয়া হয়। কিন্তু এটা মূলত পাকিস্তানের জাতীয় ড্রেস, দেখবেন ওরা সাদা পায়জামা পাঞ্জাবি, তার সঙ্গে ওই কোটটা পড়ে। সাফারি, আওয়ামী লীগের একটা কর্মীর সাহস নাই যে সাফারি গায়ে দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে শহীদদের মধ্যে আসে। মানে উপজাতীয় ধারায় জাতিটাকে একদম দ্বিধা বিভক্ত করে ভাবা হয়েছে। কিন্তু আমার কাছে একটা আশ্বাসের কারণ, আমি আশ্বস্ত একটি জায়গায় আবার সমস্ত হতাশার মধ্যে জোনাকির আলোর মতো আমাকে উজ্জীবিত করে, টিমটিম করে হলেও ওই যারা প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল অঞ্চলের কর্মী, তারা বুঝে গেছেন যে এটি রাজনীতিক ক্ষমতা দখলের লড়াই। এখানে জনগণের প্রাপ্তি প্রত্যাশার কোনো কারণ নাই। এই জন্য আর মীর হোসেন আসে না, সব কিছু গাছা হয়ে গেছে। এই জন্য আর ডক্টর মিলন আসে না, এই জন্য মানুষ বুকের রক্ত দিতে আসে না।
এখানে আবারও আমি আরেকটি কথা চেয়ে আনতে চাই, আমার প্রায় সন্তান তুল্য তারেক রহমান, তিনি রাজনীতিতে উত্তরাধিকার সূত্রে এসেছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। তার ভাষায় আরো পরিসাবিত, আরো পরিবর্জিত, এত স্পর্ধিত, এত উদ্ধত, এত অসংযত, এত অসাবেই মন্তব্য তার কাছ থেকেও আশা করে না। আরে আপনি ফুটেজ দিয়ে ওখান থেকে রাজনীতি করবেন নিরাপদ আশ্রয়ে থেকে, আর বাংলাদেশের এই বিএনপির কর্মীরা, ছাত্রদলের কর্মীরা রাস্তায় দাঁড়ায় জীবন দিবে, এটা কখনো হয়? কখনো হয়েছে? আপনি মোকাবেলা করুন, আপনি মামলা মোকাবেলা করুন। কেউ কেউ বিএনপির আমাকে বলে যে উনি আসবে, ওনাকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ, আমি কারো মৃত্যু কামনা করি না, কিন্তু সাহস লাগবে রাজনীতি করতে হবে, প্রত্যয় লাগবে রাজনীতি করতে হবে, কর্মীর জন্য সমবেদনা লাগবে। সাহস এবং প্রত্যয়ের কথা যখন বলছেন, তখন রাজনীতিতে আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে যে কোনো কারণে হোক তিনি গুরুত্বপূর্ণ, তার শক্তি যাই হোক না কেন, হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল। এবং আপনি জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদ সম্প্রতি বলেছেন যে আগামী মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি সরকারের একদিকে বা 5 জানুয়ারি নির্বাচনের সমালোচনা করছেন, আবার হয়তো পরের মুহূর্তেই তিনি প্রধানমন্ত্রীকে কোনো একটি কারণে অভিনন্দন জানিয়ে চিঠি লিখছেন। সব মিলিয়ে যদি আপনি জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন? আমি আপনার প্রশ্নের উত্তরে আপনাকেই পাল্টা প্রশ্ন করতে চাই, কারণ আমি তাকে বুঝতে পারি না। তিনি 9 বছরের কার্যনির্বাহী রাষ্ট্রপতি, তিনি একটি শাসনতান্ত্রিক ক্ষমতায় এই জানাজা পড়া আর মিলাদ মাহফিলে দেওয়া আজকের রাষ্ট্রপতির মতো রাষ্ট্রপতি তিনি নন। কিন্তু তিনি কে? তিনি কি চাচ্ছেন? তিনি কি বিরোধী দলের? তিনি কি মহাজোটের? তিনি নিজেই তো শেখ হাসিনার মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা, বিশেষ দূত। চোখের পাপড়ি পড়তে সময় লাগে তো ওনার কথা বদলাইতে সময় লাগে না। তা আমি ওনাকে অত্যন্ত সংবেদনশীল মানুষ হিসেবে জানি। উনি কবি, কবিরা সাধারণত একটু সংবেদনশীল চিত্তের হয়। আরে ভাই, আপনি নিজের অবস্থানটা আগে পরিষ্কার করুন। আপনাকে যারা এত কিছুর পরেও ন্যূনতম সম্মান করে ভালোবাসে, তাদের সবার অনুভূতিকে আপনি পদদমিত করছেন, আপনি তার পর্যদস্ত করছেন, আপনি তাদের ব্যাহত করছেন, আপনি তাদের হতাশ করছেন। আপনি নিজেকেই প্রকাশ করতে পারছেন না। আপনার বিরোধী দলীয় নেতা, আপনি যাদেরকে দিবেন, আপনি যাদেরকে রাঙা থেকে শুরু করে যাদেরকে পদত্যাগ করতে বলবেন, কই একটা লোক তো আপনার কথাই পদত্যাগ করবো না। উচিত ছিল আপনার সাথে সাথে পদত্যাগ করা। আপনাকে মানুষ যদি এমনি ভালোবাসে তা ডেকে নিয়ে আসবে আপনাকে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বাজারে এরকম আলোচনা সবসময় আছে, দীর্ঘদিন ধরে আছে, যে হোসেন মোহাম্মদ এরশাদ আসে যে পেন্ডুলামের মতো তুলতে থাকেন, একবার আওয়ামী লীগ একবার বিএনপি। এর কারণ হচ্ছে ওনার জেল ভীতি। যদিও উনি একটা লম্বা সময় জেলে কাটিয়েছেন, উনি আর জেলে যেতে চান না। কিন্তু এরকমটি কি আপনি মনে করেন? না, আমি বলছি যে না, সেটি যদি আমি যে প্রশ্নটা আসলে করতে চাইছি সেটি হচ্ছে যে ওনার তো অনেক বয়স হয়েছে এখন। আমি জানি না যে 2019 ইলেকশনে উনি পার্টিসিপেট করতে পারবেন কিনা, বা পারলে ভালো, তারপরে পারবেন কিনা। উনি যদি একটু স্বেচ্ছায় রিটায়ারমেন্টের দিকে যান, তাহলে ওনার এই জেল ভীতিটা থাকবে কিনা। মানে আমি বলছি যে উনি তো একটু শৌখিন মানুষ, আপনি সংবেদনশীল মানুষও বলেছেন, কবি বলেছেন, তাহলে উনি একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারেন এবং মানুষের শ্রদ্ধাটা বোধহয় বরং এই সক্রিয় রাজনীতি করার চেয়ে বেশি পাবেন। উনি অনেক আগেই হারিয়েছেন। তারপরও উনি 2014 সালে নির্বাচনে দিগ্বাদিকে উনি কতবার বলেছেন, আপনার মনে আছে যে আমি এই সর্বদলের অংশধারী নির্বাচনে যাব না, সবারই মনে আছে। সেখানে হারিয়েছেন। প্রতিনিয়ত তিনি মানুষ তাকে থুতু দিবে সেটি বলেছেন। স্বেচ্ছা নির্বাচন যাওয়া অথবা উনি আত্মহত্যা করবেন সেটি উনি বলেছেন। যে রুদ্ধ কারাগারে আমাদের যৌবনে 60.5 বছর কেটে গেছে জিজুর, আর ওনার এই 83 বছর বয়সে ওনার আর কি পাওয়ার আছে? উনি জেলের ভয়ে এই রকমের সকালে এক কথা, বিকালে এক কথা, সন্ধ্যায় এক কথা, রাত্রে এক কথা, প্রতি মুহূর্তে নিজেকে খাটো করছেন। ওনার অতীত পদমর্যাদাকে খাটো করছেন, ওনার সংবেদনশীল মনকে খাটো করছেন। হাসান দাদা জেলখানায়, যে সুনামগঞ্জের হাওড়ে কবিতা লিখেছেন,
সাকিয়া সুরা এ দুটা ওনার দরকার আছে বলে আমি মনে করি না। জেলখানায় অনেক বড় বড় গ্রন্থ রচনা হয়েছে, গ্লিমসেস অফ দি ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিসকভারি অফ ইন্ডিয়া, অটোবায়োগ্রাফি অফ জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধীর আপনি ওখানে বসে কবিতা লেখুন, সুন্দর সুন্দর কবিতা লেখুন। আমি দেশকে ভালোবাসি, তাই কারাগারে নিকৃষ্ট অন্ধকারের মধ্যেও আমি দেশের কথা ভুলতে পারি না। মানুষ বিমুগ্ধ চিত্তে আপনার কবিতা পড়বে। আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে ট্রানজিট নিয়ে বহুল আলোচিত একটি বিষয় বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সম্প্রতি বলেছেন যে বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যে যে ট্রানজিট হওয়ার কথা সে ব্যাপারে তিনি খুব আশাবাদী। তো তিনি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলেছেন যে এই ট্রানজিটটি হবে ভুটান, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত দেশের চাইতে বাংলাদেশি উপকৃত হবে। আমি পঙ্কজ শরণ, তিনি রাষ্ট্রদূত বা হাই কমিশনার, অতি সম্মানের সাথে তাকে স্মরণ করাতে চাই যে বাংলাদেশের কিসে লাভ হবে সেটা পর্যালোচনা করবে বাংলাদেশের বিশেষজ্ঞরা, সেটা বিচার বিশ্লেষণ করবে বাংলাদেশের যারা প্রশাসনে বা ক্ষমতাসীন রয়েছেন তারা। তার উপরে একটা বিশেষজ্ঞ সম্মেলন হওয়ার পরে তাদের দুই প্রধানমন্ত্রী এ ব্যাপারে স্ব দেশের সংসদকে অবহিত করবেন। অবহিত করার পরে দূরত্ব কমায় এনে তারপরে সচিব পর্যায়ের বৈঠক বা মন্ত্রী পর্যায়ের বৈঠক, শেষ বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর। উনি খবরদারিমূলক, অভিভাবক সুলভ এই কথা বলেন কিভাবে? আমি তো আপনাকে আগেই বলেছি তিনটি মত বাংলাদেশে রয়েছে। একটা রয়েছে তাদের বাংলাদেশকে অঙ্গরাজ্য ভাবতে তাদের 14 পুরুষ কৃতার্থ হয়ে যান। আর এক দল আছেন ভারত বিদ্বেষী, তারা স্বাধীনতার বিরোধী শক্তি। আর এক দল আছেন আমরা, যারা আমরা স্বাধীনতা যুদ্ধে। আপনি কি বলবেন যে যারা ভারত মানে ভারত বিদ্বেষী যাদেরকে তারা সবাই স্বাধীনতা বিরোধী এটি বলবেন, বা স্বাধীনতা বিরোধীরা সবাই যে ভারত বিদ্বেষী সেটি বলা যাবে কিনা? মানে স্বাধীনতা বিরোধীরা যারা আজও স্বাধীনতাকে মেনে নেয় না, এই প্রসঙ্গে আমি আর একটা কথা আনতে চাই। ওই যে গোলাম আজম সাহেবের কথাটি বলবেন, আমরা বলতাম গোলাম আজম সাহেব পাকিস্তানের স্বার্থ সংরক্ষণ করেন। তাদের মন্ত্রী পরিষদের সদস্য, তাদের দলীয় প্রধান, তাদের সকলেই উনি ইন্তেকাল করার পরে বিবৃতি দিয়ে বলবেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি পাকিস্তানের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছেন। আত্মপ্রমাণের কোনো দরকার হয় না, আত্মপ্রমাণের কোনো প্রয়োজন হয় না। এইটি তো যথেষ্ট। তাদের অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে যে গোলাম আজম শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি কারারুদ্ধ থাকার অবস্থায়, অবরুদ্ধ থাকার অবস্থায়, বার্ধক্যের কারণে যার মৃত্যুদণ্ড না দিয়ে 99 বছর দেয়া হলো, দণ্ড দেওয়া হলো, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সংযোগ রক্ষা করেছেন। অনেক বিদেশে তার জানাজা হয়েছে। কারণ জামাত নাই, আপনি নিশ্চয়ই জানেন, এবং যেখানে বাঙালি আছে সেখানে জামাত আছে, এবং জামাতের একটি ভোটার, একটি কর্মী, একটা পত্রীয় একদম তারা চন্দ্র সূর্যকেও স্বীকার করে না। তাদের কথাটাই সঠিক। আমি জামাতে নতুন প্রজন্মের বহু লোকের সঙ্গে কথা বলেছি। আমি বলছি এটা কি ধরনের চেতনা তোমাদের, কি ধরনের বিশ্বাস, কি ধরনের প্রতীতি? তোমার বাবা ডাকাতি করতো, তোমার বাবা খুন করতো, তোমার বাবা অগ্নিসংযোগ করতো, হ্যাঁ, এইটাকে তুমি ঘৃণা করবা, এটাকে তুমি প্রত্যাখ্যান করবা। তুমি নতুন চেতনায় উজ্জীবিত হয়ে তোমার মাতৃভূমিকে স্বাধীনতার পরে নতুন প্রজন্ম, আর 43 বছর দেশ স্বাধীন হয়েছে, যার বয়স 30, যার বছর 35, সে তো এটার ধারে কাছেও ছিল না, অথবা যার বয়স 45 সেও তো এটার কাছে ধারে কাছে ছিল না, যার বয়স 50 সেও তো এটার কাছে ধারে কাছে ছিল না। তোমরা নতুন প্রত্যয়ে বাংলাদেশকে ভালোবাসো, ওটাকে কন্ডেম করে নতুন চেতনায়। এখানে আমি একটা কথা বলি, আমি এখানে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটার বিপক্ষে আর একটি কথা, যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। এই উন্মাদের দল, এরা মুরতাদের দল। আরে পৃথিবীর এমন কোন দেশ নাই জিল্লুর সাহেব যেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন নাই।
আমেরিকা বলুন, যুক্তরাজ্য বলুন, আরে ভারতে তো এখন ক্ষমতাসীন দলই ভারতবর্ষে বিশ্বাস করে না, হিন্দুস্থানে বিশ্বাস করে। ভারতবর্ষের শিবসেনা, ভারতবর্ষের মুসলিম লীগ আছে, ভারতবর্ষে জামাতে ইসলাম আছে। তা আমাদের এখানে এই প্রবণতা, এইটা দিয়েই তো মানুষের মনে একটা সন্দেহ তৈরি করা হচ্ছে যে ক্ষমতাসীন যারা আছেন তারা আদেও ধর্মনিরপেক্ষ না ধর্মহীন। আওয়ামী লীগ ধর্মহীন আমি এটা বলবো না, কিন্তু বাম গণবাহিনী, পিকিং, মস্কো, এরা মানি প্লান্টের মতো ঘেরতে 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 মূল বৃক্ষটাকে গ্রাস করে ফেলে আজকে তারা আওয়ামী লীগকে কমিউনিস্ট লীগ বানিয়েছে। আমি কোন প্রত্যয় প্রত্যাশার থেকে নয়, কোন ভয় ভীতির থেকে নয়, আমি বঙ্গবন্ধুর চেতনার উত্তরে জিজ্ঞাসা, আমি বঙ্গবন্ধুর হৃদয়ের গানের স্বরলিপি, ছাত্রলীগ স্বাধীনতার প্রদীপ্ত সূর্য রশ্মির মতো বঙ্গবন্ধুকে প্রতিভাত করেছে, একটা ঐক্যের বন্ধনে এনেছে। আমরা মনে করি যে আমরা কমিউনিস্ট লীগের সমালোচনা করি, আমরা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর উত্তরাধিকার, আমরা বঙ্গবন্ধুর চেতনার উত্তরাধিকার, আমরা বঙ্গবন্ধুর বিশ্বাসের উত্তরাধিকার, কিন্তু ক্ষমতার জন্য তার সঙ্গে, তার রক্তের সঙ্গে, তার চেতনার সঙ্গে, তার বিশ্বাসের সঙ্গে তার কন্যা হওয়া সত্ত্বেও তিনি বিরোধিতা করেছেন। আরেকটি কথা এই মুহূর্তে আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন। অনেকে আমাকে আপনি করেন নাই, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান করে, যারা আমার প্রতি সহানুভূতিশীল, যারা মনে করে আমার আশঙ্কা থাকতে পারে, আমার মৃত্যুর আশঙ্কা থাকতে পারে, এবং অনেকে যারা বিভিন্ন টকশোতে অনেক শক্ত কথা বলতেন, সরকারের সমালোচনা করতেন, তারা কিন্তু আস্তে আস্তে গলার সুর দামাই ফেলেছেন। আমি আপনাকে অনুরোধ করেছি, কোনো কারণে যদি আমাকে ব্ল্যাকলিস্টেড করা হয়, আপনার কাছে আমার একটাই দাবি, আমি প্রধান টকশোতে আছি তৃতীয় মাত্রায়, কোনোভাবে না কোনোভাবে আপনাকে জানান দিতে হবে যে আমি ভয়ে সরে যাই নাই, আমি আতঙ্কে সরে যাই নাই, আমি সন্ত্রস্ত হয়ে সরে যাই নাই, আমি মানুষকে কামানের গোয়ার সামনে বুক চিতিয়ে দাঁড়াইতে উজ্জীবিত করেছি। অনেকের বাধ্যবাধকতা নাই, অনেকের কোনো দায় দায়িত্ব নাই, অনেকের কোনো ঋণ নাই, অনেকে 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 ওই সময় জন্মগ্রহণ করেন নাই, আজকে যারা সমস্ত ক্ষমতার মালিকানা নিয়ে, দখলদারি নিয়ে বসে গেছেন। কিন্তু আমার দায় আছে, আমার ঋণ আছে, আমি কি করে বুঝাবো তো আপনারে? আমি যখন একান্ত থাকি, আমি তো সেই 1962 সাল থেকে ছাত্রলীগের মুখপাত্র হিসাবে আন্তবা বর্তমায় সব জায়গায় বক্তৃতা করেছি। আমি চারণের আজকেও যখন আমি আসলাম, একটি লোক, আপনার গ্রামের একটি লোক বলবো, তখন সে আমাকে দেখেছে। আমি যখন একান্তে থাকি, আমার হৃদয়ে নিভৃত কন্ধরে যে বিবেকে জাগ্রত দেবতা, তার কাছে ওই সব আত্মা, তার মায়ের কাছ থেকে তার সন্তানকে আমি কেড়ে নিয়ে রণাঙ্গনে পাঠিয়েছিলাম, বিভিন্ন ক্যাম্পে গিয়ে তাদের কাছে আমি রক্ত ভিক্ষা চেয়েছিলাম, বোনের কাছে তার সতীত্ব ভিক্ষা চেয়েছিলাম। দেখেন আজ পর্যন্ত শহীদানের কোন তালিকা তৈরি হবে না। আমরা একটু আরেকটি জায়গাতে বলি, আমি শেষ করতে চাই, আমি আমার দুটি কথা, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে একটু শুনতে চাইছিলাম আপনার কাছে, কিন্তু আমার হাতে সময় নেই। এই কথাটা বলেই শেষ করব। আমার দায় আছে, আমার দায়িত্ব আছে, আমার ঋণ আছে। আমি যখন একাকী থাকি, তখন তারা এসে, তাদের আত্মা, তাদের বিদেহী আত্মা এসে বিশ্বাস করে। এটা আমার সকল্প কল্পিত কিনা জানি না, এটা আমার সম্মোহিনী চিন্তা কিনা আমি জানি না, তারা এসে আমার কাছে কাঁদে, তাদের আত্মা এসে আমার কাছে আহাজারি করে। নূরে এবং সিদ্দিকী এই দুই নেত্রীর একটি দাম্ভিকতাপূর্ণ, একটা অসহিষ্ণু, একটা প্রতিহিংসা পরায়ণ, সমস্ত জাতিকে বিপর্যস্ত করার এই অসহনীয়, এই আতঙ্কিত, এই নিশ্চিংস পরিবেশ তৈরি করার জন্য কি তিনি আমার ছেলেকে রণাঙ্গনে পাঠানোর জন্য আমার কাছে আকুতি করেছিলেন? আমি তাই পারি না বসে থাকতে। আমি তাই কথা বলতে আসলে আমি উত্তেজিত হয়ে যাই। আমি কথা বলতে আসলে আমার বিবেক আমাকে মরুভূমির নিষ্ক্রিয় সূর্যোদয়ের মতো চলে উঠতে নির্দেশ দেয়। যাই হোক, আপনার ওই বিনিয়োগের কথাটা কি মজার একটা কথা, একটু সংক্ষেপে কি মজার একটি কথা শুনেন। প্রধানমন্ত্রী 182 জনের বিরাট বহর দিয়ে আমেরিকায় গেলেন, প্রাপ্তি শূন্য। তিনি
ওখানে বাঙালিদের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন তিনি। সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে যেখানে ভারত থেকে মাত্র 30-31 জন, পাকিস্তানের থেকে 16 জন, কোনো কোনো দেশের থেকে 5-7-10 জন, আমরা যদিও পৃথিবীর 7ম-8ম জন অধিষ্ঠিত রাষ্ট্র, তা সেখানে আমাদের রাষ্ট্রদূত যারা আছেন তিনি যাতে অন্তত একটা ছোট্ট বৈঠকের ওবামার সঙ্গে বা বান কি মুনের সঙ্গে গুলগাল মেরে চুটকি চাটকি বেরিয়ে বেড়াই যেতে চাইছিলেন। কি দরকার ছিল বান কি মুনের সঙ্গে তার বৈঠকের এই একটা মিথ্যা অভিব্যক্তি খবরের কাগজে দেওয়া, তিনি তো অস্বীকার করবেন। যাই হোক, সেখানে একটি সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান জানাবেন, বাংলাদেশ এখন স্থিতিশীল দেশ, বাংলাদেশে এসে বিনিয়োগ করুন। আশ্চর্যজনক হলাম, বিস্ময়ে অভিভূত হল। তিনি এখনো ক্যাবিনেট মিনিস্টার। তিনি ওই সূর্য বীর্য প্রতিপত্তির কারণে শেয়ার বাজারের লিস্ট, তারপরে আপনার বেসিক ব্যাংক, হলমার্ক, ডেস্টিনি, যুবক, কোনোটার ব্যাপারেই তিনি কোনো শক্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই। তিনি আরেকটি সভায় দাঁড়ায় ওই নিউ ইয়র্কেই বললেন যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন কিন্তু পুঁজি ফেরত পাবেন না। এই যে বৈরিতা, এই যে দত্তি, এই যে আজকেও আছে, প্রধানমন্ত্রীকে হুজ্জিরা হত্যা করার চেষ্টা করছে। তাদের ধরুন, তাদের বিচার করুন। সব ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট, দুই নেত্রীকে হত্যা করার চেষ্টা, প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা, এগুলো এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাই হোক আর আমাদের গোয়েন্দা সংস্থাই হোক, এটাকে প্রত্যেক দিন প্রেস রিলিজ দেওয়া হবে কেন? আমার সঙ্গে প্রধানমন্ত্রীর তো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমি তো বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তাকে স্বীকার করি। তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত, সে শেখ রেহানা এখানে থাকবে, তারাও হয়তো শহীদ হতেন। কিন্তু আমার কথা হচ্ছে কি, বঙ্গবন্ধু তো মৃত্যু ভয় করেন নাই। আমরা তো ফাঁসির মুখোমুখি দাঁড়িয়েছি, আমরা তো কোনোদিন আত্মসমর্পণ করি নাই। ওনাকে ভারত গোয়েন্দা সংস্থা ওনার কি নিরাপত্তা দিবে? দিবে এক আল্লাহ, আর দিবে বাংলাদেশের 16 কোটি মানুষ। আমি তো বারবার বলি, আমি ভারতের অঙ্গরাজ্য হতে রাজি নই, কিন্তু ভারতের যে অবদান আমাদের মুক্তিযুদ্ধকালীন 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়া, আমাদের প্রশিক্ষণ দেওয়া, শেষ মুহূর্তে আমাদেরকে স্বীকৃতি দেওয়া, আমাদের এই বাংলাদেশের জন্য তাদের সৈন্যদের বুক নিশ্চিত রক্ত ঝরা, আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করি। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশকে আমরা ভারতের অধীনস্থ দেশ দেখতে চাই না। কোনো অবস্থাতেই বাংলাদেশের উপরে কারো খবরদারি দেখতে চাই না। কোনো অবস্থাতেই কোনো শকুনির চঞ্চুর দৃষ্টি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপরে পড়ুক, এটা আমি দেখতে চাই না। আমি এখন হয়তো আর একটা দল করতে পারবো না, এই বয়সে এসে নতুন করে শুরু করা আমার পক্ষে সম্ভব নাই। কিন্তু যদি খোদা না খাস্তা একজন সেনাধ্যক্ষ, প্রাক্তন সেনাধ্যক্ষ, আপনার মনে আছে ভারতের বিভিন্ন পত্রিকায় ফলাও করে এটা এসছে, নির্বাচনের আগে বলেছিলেন এই অধ্যক্ষকে তো কোনোদিন বরদাস্ত করবো না, যে কোনোভাবে আওয়ামী লীগ বিধ্বস্ত হলে, পরাজিত হলে, যদিও 153টা আসন তারা নিয়েই নির্বাচনে এসেছেন, বিধ্বস্ত হলে, পরাজিত হলে আমরা বাংলাদেশ আক্রমণ করব। আপনি বাংলাদেশকে চিনেন না। ওই সেনাধ্যক্ষকে লক্ষ্য করে আমি বলবো, বাংলাদেশে শুধু গোলাপ চেমিকুল হাসতে না, ফোটে না, লাল টকটকে রক্ত দেওয়া ফুটে। বাংলাদেশে শুধু বসন্তের বিদ্রোহী প্রবাহিত হয় না, এখানে কাল বৈশাখীর দুচ্ছরিকের ঝড় ওঠে। বাংলার মায়েরা শুধু সন্তান হারানো বেদনায় অশ্রু ঝরায় না, আপন সন্তানকে রণাঙ্গনে পাঠিয়ে দেয় তার বুক ও নিশ্চিত রক্তে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। সেই বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, কোনো প্রাপ্তি প্রত্যাশার জন্য নয়, শ্বেত শুভ্র অকৌত ভয় চিত্র নিয়ে তুমি এগিয়ে এসো। তোমরা প্রস্তুত হও কোনো নেতা নেত্রীকে তুষ্ট করার জন্য নয়, কোনো প্রাপ্তি প্রত্যাশার প্রলোভনে নয়, কোনো ভয় ভীতির আঙ্গিকে নয়। হে নতুন প্রজন্ম, জীবন সাহায্যে এসে তোমাদের কাছে আমার আহ্বান, তোমরা এগিয়ে এসো সত্যের আলোক বর্তিকা হাতে নিয়ে। তোমরা এগিয়ে এসো সত্যের দূত হিসাবে। আমার বিশ্বাস এই ঘন ঘোর অমানিসা রাত্রেও সময় পার করছে বাংলাদেশ, তবু আমার বিশ্বাস আল্লাহ আছেন,
আল্লাহ থাকবেন। বাংলাদেশকে অনেক বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। সমস্ত মনীষার অন্ধকার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতা উঠবে, আবার মিছিলে লোক আসবে, আবার উত্তোলিত হাতে বাংলাদেশের মানুষ গণসমুদ্রের ফেনী চূড়ায় বিশুভিয়াসের মতো জ্বলে উঠবে। এইটি শাশ্বত, এইটি সত্য, এইটি অনির্বাণ। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল আলম সিদ্দিকী। কথা বলছিলেন দর্শক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নুরুল আলম সিদ্দিকী, এবং তার কথার পরে আসলে কোনো কথা চলে না, কারণ যা কিছু বলবার মোটামুটি তিনি বলেছেন এবং বেশ ভালোভাবেই বলেছেন। মূল কথা হচ্ছে যে বিভাজনের রাজনীতি দেশে চলছে, যে ঘৃণার রাজনীতি, সেটির মূলোৎপাটন করা খুবই জরুরি, যেভাবেই হোক না কেন খুবই জরুরি। এবং সবার, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিবেক জাগ্রত হোক, যে যে অবস্থায় আছেন, যত ক্ষমতাধর হন আর ক্ষমতাহীন হন, এবং নিজের যে অধিকার বোধটা সম্পর্কে সচেতন হওয়া এবং সেজন্য যা করণীয় সেটি করা প্রত্যেকের এখন আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এবং যাদের একটু সুযোগ আছে, যেখানে যে পরিসরেই হোক না কেন, কথা বলা, প্রয়োজনীয় কথা বলাটা, চুপ করে থাকাটা কোনো সমাধান নয়। এটি তিনি এর আগেও বহুবার বলেছেন, আজকেও বলেছেন। আমার মনে হয় এই কথার মধ্যে অনেক কথার ইঙ্গিত রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।